কি হবে যখন কিছু বিজ্ঞানীদের একটি দল বহু বছরের স্পেস মিশনের পর অবশেষে এক এলিয়েন লাইফকে খুঁজে বের করবে, এক এলিয়েন লাইফ যার সম্পর্কে মানুষ কিছুই জানে না, এবং সেই বিজ্ঞানীরা সেই এলিয়েন লাইফকে পৃথিবীতে আনার ভুল করে ফেলবে যাতে তাদের উপর গবেষণা করে মহাবিশ্ব সম্পর্কে আরও বেশি জানা যায়। এখন এর পর কি হবে? এই নতুন এলিয়েন জীবন পৃথিবীতে এসে কি করবে? সবকিছু চলুন শুরু থেকে জেনে নেই। 2025-এর ব্র্যান্ড নিউ সবচেয়ে বড় সিরিজ এলিয়েন আর্থে কাহিনীর শুরু ভবিষ্যতের পৃথিবী থেকে হয়, যখন মানুষ হঠাৎ দেখল তাদের একটি স্পেসশিপ যা 65 বছর আগে দূর মহাশূন্যে এলিয়েন জীবনের খোঁজে গিয়েছিল, এখন তা ফিরে আসছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই স্পেসশিপ নিজের ল্যান্ডিং সাইট থেকে দূরে সরে পাশের শহরের দিকে এগোতে লাগল। এখন সবাই হতবাক যে এই শিপ মূল শহরে কেন আসছে। হঠাৎ সেই শিপ আশেপাশের বিল্ডিংয়ে ধাক্কা দিতে দিতে সামনে এগোতে লাগলো এবং অবশেষে শহরের সবচেয়ে বড় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে ক্র্যাশ করল। কেউ কিছুই বুঝতে পারছিল না যে এটা কি হলো। এই শিপে বিজ্ঞানীরা যারা এলিয়েন প্রজাতিকে ধরে নিয়ে আসছিল, তারা কি ওই এলিয়েনরাই সব করেছে? এখন গল্প এখান থেকে কিছু মাস আগে চলে যায়। আসলে এখন পৃথিবীতে সাল 2120 চলছে। এই সময় পর্যন্ত মানুষ প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত হয়ে গেছে। তারা এখন নিজেদের সোলার সিস্টেম ছেড়ে বিশাল মহাবিশ্বে ভ্রমণ করতে শুরু করেছে যাতে নিজেদের অগ্রগতি আরও বাড়াতে পারে। এর বাইরে পৃথিবীতে মানুষ তাদের আয়ু বৃদ্ধিকে আটকাতে বিভিন্ন উপায় খুঁজে বের করেছে। এর মধ্যে প্রথম উপায় হলো মানুষের শরীরকে মেশিনের সাহায্যে আপগ্রেড করা। দ্বিতীয় উপায়ে মানুষ এমন সিনথেটিক রোবট বানিয়েছে যেগুলো নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলে, তবে তারা শুধু তাই করতে পারে যা মানুষ তাদের নির্দেশ দেয়। আর শেষের অপশন হলো মানুষের সবচেয়ে নতুন আবিষ্কার হাইব্রিডস। এই প্রক্রিয়ায় শরীর পুরোপুরি সিনথেটিক হবে, কিন্তু বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ককে এই সিনথেটিক দেহে ট্রান্সফার করতে পারবে। অর্থাৎ এই হাইব্রিডদের দেহ সিনথেটিক হবে কিন্তু ভেতরের পুরো মস্তিষ্ক হবে একজন মানুষের। এখন এখান থেকে আমাদের পৃথিবীর একটি বড় স্পেস কোম্পানি ইউটানি কর্পোরেশনের স্পেসশিপ দেখানো হয়, যারা তাদের 65 বছরের দীর্ঘ মিশনের পর অনেকগুলো এলিয়েন জীবকে ধরে নিয়ে পৃথিবীতে ফিরছে। যদিও তাদের শিপ তখনও পৃথিবী থেকে 800 মিলিয়ন মাইল দূরে ছিল, তাই সব ক্রু মেম্বাররা শিপের নিয়মিত চেকিংয়ের জন্য নিজেদের ক্রাউ স্লিপ থেকে উঠল। সবাই খুব উত্তেজিত ছিল যে তারা অবশেষে এত বছর পর কিছু এলিয়েন জীব খুঁজে পেয়েছে এবং তারা এগুলোকে পৃথিবীতে নিয়ে গিয়ে ভালোভাবে রিসার্চ করবে। কিন্তু তখনও কেউ আঁচ করতে পারেনি যে তারা এই ভয়ঙ্কর এলিয়েন লাইফ ফর্মকে পৃথিবীতে এনে কত বড় ভুল করছে। এই থেকে অবগত না হয়ে সব ক্রু মেম্বার আলোচনা করতে লাগলো কিভাবে এখন পৃথিবীতে মোট 5টি বড় স্পেস কোম্পানি তৈরি হয়েছে, আর এই 5টি কোম্পানি পৃথিবীর 5টি আলাদা অংশ নিয়ন্ত্রণ করে। এরাও সেই 5টির একটি ইউটানি কর্পোরেশনের মিশনে এসেছে, যেখানে তাদের শিপ পৃথিবী থেকে 65 বছর আগে রওনা হয়েছিল। যাওয়ার সময় তারা আলোচনা করছিল যে পঞ্চম স্পেস কোম্পানি প্রোডোজি এখন এসেছে, যা এক কিশোর ছেলে ক্যালভার শুরু করেছে। আসলে এই পঞ্চম কোম্পানি এই নতুন প্রযুক্তি সিনথেটিক্স আবিষ্কার করেছে, অর্থাৎ সিনথেটিক দেহে মানুষের মস্তিষ্ক ট্রান্সফার করা, যার ফলে তারা অমর হতে পারবে। এখন স্পেসশিপে ক্রু মেম্বাররা আলোচনা করছিল যে এখন তাদের পৃথিবীতে পৌঁছতে মাত্র 4 মাস বাকি আছে, তাই এবার ক্রাউ স্লিপে গেলে তাদের চোখ সরাসরি পৃথিবীতে পৌঁছে খুলবে। তবে এই শিপে বাকিরা মানুষ হলেও তাদের মধ্যে মোরো নামের একজন ক্রু মেম্বার পুরোপুরি এক সাইবর্গ রোবট, যাকে কোম্পানি এভাবে প্রোগ্রাম করেছে যে যাই হোক না কেন মোরোকে সেই ধরা পড়া এলিয়েন লাইফ ফর্মগুলো সুস্থভাবে তাদের কোম্পানির কাছে পৃথিবীতে নিয়ে যেতে হবে। এর জন্য সেই রোবটকে যা কিছু করতে হবে। এখন পুরো ক্রু সিদ্ধান্ত নিল যে তারা বাইরে 2 জন ক্রু মেম্বারকে শিপ দেখাশোনার জন্য রেখে বাকিরা আবার ক্রাউ স্লিপে যাবে, যেখানে বাকিরা পৃথিবীতে পৌঁছানোর আনন্দে দ্রুত ক্রাউ স্লিপে ঘুমাতে গেল। কিন্তু তারা জানত না যে তাদের ঘুমিয়ে যাওয়ার পর কি হতে যাচ্ছে। অন্যদিকে পৃথিবীতে আমাদের সেই নতুন পঞ্চম কোম্পানি প্রোডোজি কর্পোরেশনের একটি রিসার্চ সেন্টার দেখানো হয়, যা নির্জন দ্বীপ নেভারল্যান্ডের মাঝখানে অবস্থিত। তারা গত বহু বছর ধরে এখানেই লুকিয়ে হাইব্রিডস বানানোর উপর গবেষণা করছে এবং আজ তারা প্রথমবার মার্সি নামের এক অসুস্থ মেয়ের চেতনাকে একটি রোবোটিক সিনথেটিক দেহে ট্রান্সফার করবে, যাতে মার্সির শরীর মারা গেলেও তার মস্তিষ্ক একটি সিনথেটিক দেহে পৌঁছে যাবে এবং সে জীবিত থাকতে পারবে। যেখানে কিছু ডাক্তার মার্সিকে তাদের ল্যাবে নিয়ে গেল, এখানে মার্সি দেখল তার সামনে অন্য টেবিলে একটি সিনথেটিক দেহ পড়ে আছে যেখানে তার চেতনা ট্রান্সফার করা হবে। এই প্রথম এক্সপেরিমেন্টের জন্য প্রোডোজি কোম্পানির মালিক ছেলেটিও এসে গেল, যাতে নিজের গবেষণাকে নিজের চোখে সফল হতে দেখতে পারে। এরপর মার্সিকে সেই সিনথেটিক দেহের সাথে কানেক্ট করে সব মেশিন চালু করা হলো। এক দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে মার্সির চোখ সেই সিনথেটিক দেহে খুলল, অর্থাৎ পুরো এক্সপেরিমেন্ট সফল হলো। মার্সির পুরনো দেহ এখন পিছনে রয়ে গেছে এবং সে এখন এই নতুন ও শক্তিশালী দেহে সবকিছু করতে পারবে। মার্সি এরপর নিজের নাম বদলে ভাডি রাখল, কারণ ভেতর থেকে সে একই থাকলেও তার দেহ এখন বদলে গেছে, তাই সে নতুন পরিচয় নিল।
এখানে ডাক্তাররা তাকে প্রকাশ করল যে তারা ইচ্ছাকৃতভাবে তার জন্য বড় বয়সী দেহ বেছে নিয়েছে, কারণ সাধারণ মানুষের মতো এই সিনথেটিক দেহ বয়স বাড়াবে না। তাই তারা ছোট মার্সির জন্য একটি বড় সিনথেটিক দেহ বানিয়েছে যাতে ভবিষ্যতে তাকে বেমানান না লাগে। এখন মার্সি যে নিজেকে ভাডি বলে ডাকছে, সে জিজ্ঞেস করল যে সে কি এখনও মানুষ আছে। ডাক্তাররা বলল তারা এই দেহে কৃত্রিম পরিবর্তন এনেছে যাতে ভাডি সবকিছু মানুষের মতোই অনুভব করতে পারে। তারা এটাও বলল যে ভাডির পর তারা আরও কম বয়সী শিশুদেরও তার মতো সিনথেটিক দেহে ট্রান্সফার করবে। এরপর ভাডি তাদের সবার সাথে ভালোভাবে থাকতে পারবে। তারা সবাই একরকম হওয়ায় নিজেদের সাধারণ মানুষের থেকে আলাদা মনে হবে না। ডাক্তাররা এখন সবাইকে একত্র করে ঘোষণা করল কিভাবে তারা এমন শিশুদের পছন্দ করেছে যারা অসুখে মারা যাচ্ছিল এবং যাদের পরিবার এখন ধরে নিয়েছে তারা মারা গেছে। কিন্তু প্রোডোজি কোম্পানি টাকা খরচ করে তাদের নতুন জীবন দিয়েছে, তাই এখন তারা কখনো নিজেদের বাড়ি ফিরে যেতে পারবে না, বরং তাদের পুরো জীবন এই কোম্পানির জন্য কাজ করতে হবে। যেহেতু তাদের দেহ এবং চেহারা বদলে গেছে তাই কেউ তাদের চিনবেও না। এখন এই সিনথেটিক দেহওয়ালা শিশুদের মধ্যে একজন ভারতীয় ছেলে আরুষ আছে যার চরিত্রে ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব অভিনয় করছেন। অন্যদিকে সেই শিপ যেটি এলিয়েনদের ধরে পৃথিবীতে আনছিল এখন তার ভেতরে ধ্বংসযজ্ঞ শুরু হলো। আসলে যে এলিয়েন লাইফকে তারা কন্টেইন করে আনছিল, এখন তা কোনো টেকনিক্যাল সমস্যার কারণে মুক্ত হয়ে গেছে, আর সেই এলিয়েন একে একে মহাকাশচারীদের হত্যা করতে শুরু করল। তাদের মধ্যে একজন মেম্বার মোরো। যেহেতু সে এক রোবট, তাই সে দ্রুত তার পৃথিবীর বেসে মেসেজ পাঠায় যে এখন তাদের শিপের এলিয়েন নিজের খাঁচা থেকে বেরিয়ে এসেছে এবং সবাইকে মারতে শুরু করেছে। তাই কি সে তাদের শিপটা এখানেই খালি করে সেই এলিয়েনকে মহাকাশেই ফেলে দেবে? কিন্তু তাকে পৃথিবীর মেইন বেস থেকে অর্ডার দেওয়া হলো যে যতই তাদের সব অ্যাস্ট্রোনট মারা যাক না কেন, কিন্তু তাকে যে কোনোভাবে এই এলিয়েন লাইফকে অবশ্যই পৃথিবীতে আনতে হবে। এই স্পেস মিশনে পুরো 65 বছর লেগেছে, যেটির জন্য ইউটানি কোম্পানি কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করেছে। তাই তারা এত সময় আর অর্থের পরিশ্রম নষ্ট করতে পারবে না। মোরো তার বেসের সাথে কথা বলছিল তখন হঠাৎ বাইরে থেকে আরেকজন মেম্বার এসে বলল যে সে তাকে ভেতরে ঢুকতে দিক। তারা দুজন মিলে এই এলিয়েনকে শিপে ফেলে রেখে নিজেরা এসকেপ নিয়ে পৃথিবীতে চলে যাবে যাতে অন্তত তারা দুজন বাঁচতে পারে এবং এই এলিয়েন লাইফ মহাকাশেই শেষ হয়ে যাবে। কিন্তু এখন মোরো তার অর্ডার পূরণ করতে গিয়ে যে যেভাবেই হোক এলিয়েন স্যাম্পল পৃথিবীতে আনতে হবে, তাই সে সেই দরজাটা ব্লক করে দিল যাতে ওই এলিয়েন তাকে খেয়ে ফেলে কিন্তু শিপ থেকে বাইরে না আসে। মোরো জানতো এখন এই শিপ আর পৃথিবীতে ল্যান্ড করার মতো থাকবে না, তাই সে দ্রুত সবচেয়ে নিরাপদ কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ল এবং ইউটানি কোম্পানির এই পুরো শিপ পৃথিবীতে ক্র্যাশ করার জন্য এগোতে লাগল। অন্যদিকে পৃথিবীতে মাইক নামের এক ছেলেকে দেখানো হলো যে এখন প্রোডোজি কোম্পানির মিলিটারির সাথে মিলে এক মেডিকেল স্টুডেন্ট হিসেবে কাজ করে। আসলে সেই মেয়ে মার্সি যে পড়ে ভাডি হয়ে গিয়েছিল, মাইক আসলে তারই ভাই। কিন্তু বাকিদের মতো তাকেও প্রোডোজি কোম্পানি বলেছিল যে তার বোন তো এক মারাত্মক অসুখে আগেই মারা গেছে। অর্থাৎ মাইক এখনও জানে না যে তার বোন মার্সি এখন ভাডি নামে এক নতুন দেহে নতুন পরিচয় পেয়েছে। অন্যদিকে ভাডিও সেই দিক থেকে নিজের ভাই মাইককে সিসিটিভি ক্যামেরায় চিনে নিল। তার খুব ইচ্ছে হচ্ছিল যে সে ভাইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু এখন তো সে তাকে এই নতুন রূপে চিনবেও না। যখন কন্ট্রোল রুম থেকে বাকি টেকনিশিয়ানরা ভাডির দিকে লক্ষ্য করছিল তখন তারা দেখল সে বারবার নিজের ভাইকে দেখছে এবং তারা চায়নি যেন সে তার সাথে দেখা করার জন্য জেদ করে। এরপরের দিনই মাইক তার বন্ধুদের সাথে প্রোডোজি কর্পোরেশনের শহরে ঘুরছিল তখন তারা উপরে দেখল ইউটানি কোম্পানির সেই আরেকটি শিপ শহরের দিকে আসছে। এটি সেই একই দৃশ্য যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখন শহরের কেউ জানত না যে এই শিপে যেই এলিয়েন লাইফকে আনা হচ্ছিল তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যাই হোক, এই শিপ পুরোপুরি তাদের রাইভাল কোম্পানি ইউটানি কর্পোরেশনের, তাই তাদের তো তাদের মিশন সম্পর্কেও কিছুই জানা ছিল না। শীঘ্রই সেই শিপ শহরের মাঝখানে ক্র্যাশ করে পড়ল এবং চারদিকে সব এজেন্সি ও সেফটি ওয়ার্কাররা ছুটে গেল লোকজনকে উদ্ধার করতে। মেইন সাইটে পৌঁছে সবাই দেখল শিপের ধাক্কায় চারদিকে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে। এখানে মাইক মেডিকেল টিমের অংশ ছিল, তাই সেও ওয়ার্কার ও গার্ডদের সাথে মানুষ বাঁচাতে ভেতরে ঢুকল। শিগগিরই তারা বিল্ডিং এর ভেতর প্রবেশ করে শিপের ধ্বংসাবশেষও পেল, যেখানে শিপ ভেতরে ঢোকার জন্য এক বিশাল গর্ত তৈরি হয়েছিল। তাই বাইরে মেইন অফিসার মাইক সহ 5জনকে শিপের ভেতর পাঠালো দেখতে কি ছিল। ততক্ষণে বাকি গার্ডরা বাইরে আহতদের উদ্ধার করতে লাগল। এখন এই 5জন গার্ড জানতো এটি তাদের রাইভাল ইউটানি কোম্পানির স্পেসশিপ, তাই তারা তো এই শিপ সম্পর্কে কিছু বলবে না। তাই এই 5জন দল ভাগ করে দুই দিকে শিপের ভেতরে ঢুকল। অন্যদিকে রোবট মোরো বাইরে বেরিয়ে এসেছিল।
সে দেখল তাদের শিপ তো প্রোডজি কোম্পানির শহরে ক্র্যাশ করেছে, যা তাদের ইউটানি কোম্পানির প্রতিদ্বন্দ্বী। আর এই শিপে সেই এলিয়েন লাইফ আছে যেটি সম্পর্কে মোরোকে অর্ডার দেওয়া হয়েছিল যেন সে কাউকে হাত লাগাতে না দেয়। তাই মোরো দ্রুত নিজের বেশে মেসেজ পাঠালো যে সে যেভাবেই হোক শিপে থাকা এলিয়েনকে এই কোম্পানির হাত থেকে রক্ষা করার চেষ্টা করবে আর তারা ততক্ষণে দ্রুত এসে তাদের নিয়ে যাক। অন্যদিকে প্রোডজির সেই দ্বীপে সবাই জেনে গেল তাদের শহরের মাঝখানে রাইভাল ইউটানির শিপ পড়েছে। এর মধ্যে ভাডি দেখল তার ভাই মাইকো রেস্কিউ টিমের সাথে সেখানে গেছে। আর প্রোডজি কোম্পানির প্রধানের সন্দেহ হলো যে সেই শিপে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ আছে। তখন পিছন থেকে ভাডি এসে প্রস্তাব দিল যে সে নিজে এবং তার বাকি হাইব্রিড টিম সেখানে গিয়ে তদন্ত করবে এবং লোকজনকে উদ্ধার করবে। যাই হোক, তাদের নতুন দেহ পাওয়ার পর এগুলো টেস্ট করার সুযোগ মেলেনি। তাই এই মিশনের সময় তাদের শারীরিক ক্ষমতাও পরীক্ষা হয়ে যাবে। বসো সহজেই রাজি হলো। ভাডিও এটা সব করছিল শুধুমাত্র তার ভাই মাইকের জন্য, কারণ সে সেখানে গিয়ে তার সাথে দেখা করতে পারবে। তবে ওনার অর্ডার দিলেন যে যখন তাদের সব হাইব্রিডরা সেখানে যাবে তখন কন্ট্রোল রুম থেকে সব টেকনিশিয়ানরা নজর রাখবে কিভাবে তাদের পুরো দেহ আর মস্তিষ্ক এই কঠিন সময়ে কাজ করে। অল্প সময়েই ভাডি প্রস্তুত হয়ে নিজের বাকি 5 হাইব্রিডকে নিয়ে বেরিয়ে পড়ল। অর্থাৎ তারা মোট 6 জন হাইব্রিড তাদের লিডার পোলের নেতৃত্বে শহরের ক্র্যাশ হওয়া শিপে যাবে। এর জন্য তারা তাদের দামি জেট ব্যবহার করবে। এদিকে শহরে শিপে ঢুকে 2 গার্ড দেখল সেখানে অনেক এলিয়েন জীবের বাক্স ছিল যেগুলো মানুষ আজ পর্যন্ত কখনো আবিষ্কার করতে পারেনি। সাথে সাথে তারা অনেক ক্রু মেম্বারের মৃতদেহও পেল। শুরুতে তারা ভেবেছিল এরা ক্র্যাশে মারা গেছে আর এলিয়েনের বাক্সগুলো এখনো বন্ধ আছে, কিন্তু তারা খেয়াল করল না যে অনেক এলিয়েন জীব এখনো ফ্রি হয়ে গেছে। তাই 2 গার্ড দ্রুত ফিরে বাকিদের জানাতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে মোরো এসে দাঁড়ালো। সে বলল শিপে থাকা সব স্যাম্পল তাদের কোম্পানি ইউটানির সম্পত্তি, তাই সে কাউকে এই তথ্য নিয়ে যেতে দেবে না। মোরো এখন তাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের বন্দুকের মুখে আটকে রাখল যাতে তারা বাইরে যেতে না পারে। এরপর সে বাকি 3জনকেও শেষ করতে বেরিয়ে গেল। ততক্ষণে তার কোম্পানির লোকেরা এসে তাদের নিয়ে যাবে, কিন্তু সে বাইরে যেতেই একটি এলিয়েন এক গার্ডের গলায় ঢুকে তার শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ বের করে ফেলতে লাগল। অন্য গার্ডের ওপরও আরেক এলিয়েন ঝাঁপিয়ে পড়ল এবং তার সাথেও একই হলো। শিপের পেছনের অংশে মাইক 2 গার্ড সহ শিপের ক্রুদের ক্রাউ স্লিপ চেম্বারে পৌঁছেছিল। মাইক দেখল এখানে অনেক ক্রু মেম্বার তাদের চেম্বারেই মৃত অবস্থায় পড়ে আছে। অর্থাৎ যে তাদের মেরেছে সে তাদের ক্রাউ স্লিপ থেকে জাগতেই দেয়নি। এর মধ্যে মাইকের মনে হলো যে এখানে তাদের ছাড়া আর কেউ আছে। তারা 3জন সতর্কভাবে আরও ভেতরে গেল। সার্জারি রুমে যেতে যেতে তারা আরও অনেক মৃতদেহ পেল। মাইক লক্ষ্য করল এদের নিঃশ্বাস জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সে বাকিদের জানালো যে এমনটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। এই শিপে এমন কিছু আছে যা একেবারেই মানুষের মতো হতে পারে না। তাই 3জন সাবধানে সিঁড়ি বেয়ে এগোতে লাগল। কিন্তু তখনই এক বিশাল এলিয়েন জিনোমর্ফ তাদের লুকিয়ে দেখছিল। আসলে জিনোমর্ফি এলিয়েন সিরিজের মেইন এলিয়েন এবং সে এখন এই শিপের সাথে পৃথিবীতে চলে এসেছে। এ সময় মাইক উপরে দেখল সেই জীব তার মাথার ওপরেই, তাই সে বাঁচতে চেষ্টা করে নিচে ঝাঁপ দিল। ভাগ্যক্রমে সে ওই এলিয়েন থেকে বাঁচল। তবে এভাবে দৌড়ে এসে নিজের 2 সঙ্গীর থেকে অনেক দূরে এক লিফটে লুকাল। তখন তার মনে পড়ল আগের দিনের ঘটনা যখন সে প্রোডজি কোম্পানির অফিসে নিজের পোস্ট থেকে পদত্যাগ দিতে গিয়েছিল, কিন্তু তাকে বলা হয়েছিল যে তার কাজ করার সময়সীমা আরও 7 মাস বাড়ানো হয়েছে, তাই তাকে আরও 7 মাস কোম্পানির জন্য কাজ করতে হবে। এদিকে তখন ভাডি এবং তার হাইব্রিড টিমও সেই বিল্ডিংয়ের সামনে পৌঁছেছিল যেখানে শিপ ক্র্যাশ করেছে। ভেতরে ঢোকার আগে ভাডি বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ দেখল তার ভাই মাইক কোনো এক জিপ থেকে ভয়ে এক লিফটে লুকিয়েছে। যদিও সে সেই এলিয়েনটাকে ঠিকমতো দেখেনি, তবুও সে তার ভাইয়ের কাছে সেই লিফটের দিকেই যেতে লাগল। অন্যদিকে কিছু টেক এক্সপার্ট প্রোডজির বসকে পরামর্শ দিল যে ভাডি এবং অন্য হাইব্রিডগুলোকে নিজের নাগালের বাইরে যেতে দিও না। কিন্তু ওনার নিজেই জানতে চাইছিলেন যে ভাডি আর বাকি হাইব্রিডরা কিভাবে কাজ করে। তাই সেই বিল্ডিংয়েই ভাডি গৌরবের সাথে নিজের ভাই মাইককে খুঁজতে বের হয়ে গেল। অন্যদিকে তার বাকি হাইব্রিডরা খুঁজে পেল সেই 2 গার্ডের মৃতদেহ যাদের মোরো আগেই বেঁধে রেখেছিল। এখন তারা দেখল যে সেই গার্ডদের দেহ থেকে একটি এলিয়েন ক্রিয়েচার বেরিয়ে এসেছে, যে গার্ডদের অর্গানগুলো খাচ্ছিল। এখন এই ছোট্ট এলিয়েনটি সেই বড় জেনোমর্ফ এলিয়েন থেকে একেবারেই আলাদা। মানে এই শিপে অনেক ভিন্ন ধরনের এলিয়েন উপস্থিত আছে। এখন সেই ছোট ক্রিয়েচার 3 হাইব্রিডের উপরও আক্রমণ করতে শুরু করল। কিন্তু ভাগ্যক্রমে তারা তাকে একটি ধাতব কন্টেইনারে আটকে ফেলতে সক্ষম হলো। অন্যদিকে ভাডি আর গৌরব এখনও জানতেই পারছে না মাইক কোথায় গেছে। তারা সেই জায়গায় পৌঁছালো যেখানে থেকে মাইক পালিয়ে লুকিয়েছিল। তারা আরও দেখতে পেল মাইকের লিফটের বাইরে অনেক ভয়ঙ্কর আর বড় বড় নখরের দাগ ছিল। মানে যে কেউ মাইকের পিছু নিয়েছিল সে খুব ভয়ঙ্কর। এদিকে মাইক এখন লিফট থেকে নেমে একটি গার্ডের সাথে বিল্ডিংয়ে সবার কাছে সতর্কবার্তা দিতে যাচ্ছিল। সে বলল এই শিপে অনেক বড় বড় এলিয়েন উপস্থিত আছে,
তাই সবাইকে এখনই এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তখনও কেউ তার কথায় বিশ্বাস করল না। হঠাৎ সেই জিরো এলিয়েন তাদের পিছন থেকে এসে প্রথমে গার্ডকে হত্যা করে, তারপর সামনের রুমে ঢুকে একে একে সবাইকে মেরে ফেলতে শুরু করে। মাইক, যে একমাত্র জীবিত বেঁচে গিয়েছিল, এখন ভয়ে কাঁপতে কাঁপতে গার্ডের বন্দুক তুলে নিয়ে সেই রুমের ভেতরে এলিয়েনটিকে দেখতে গেল। কিন্তু হঠাৎ পিছন থেকে সেই এলিয়েন আবার তার উপর আক্রমণ করে বসে। আঘাতে মাইক নিচে পড়ে গেল এবং জেনোমর্ফ এখন মাইককেও মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই সৌভাগ্যবশত সেই রোবট মোরো পিছন থেকে এসে জেনোমর্ফকে অজ্ঞান করে দেয়। কিন্তু অবাক করার মতো, সে মাইককেও একই অস্ত্র দিয়ে অজ্ঞান করে ফেলে যাতে সেই এলিয়েনের ব্যাপারে কাউকে কিছু বলতে না পারে। মোরো এখন আরেকটি ডিভাইস বের করে, যেটা দিয়ে সে বড় জেনোমর্ফের চারপাশে এক ধরনের কোকুনের মতো সেফটি কভার বানিয়ে দেয়, যাতে তার কোম্পানির লোকেরা আসা পর্যন্ত এই এলিয়েন এখানেই বন্দি থাকে। সে তাকে তুলে আবার শিপে লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথে আরও কিছু গার্ড এসে মোরোকে জিজ্ঞেস করল সে আসলে কে আর এই কোকুনে কি নিয়ে যাচ্ছে। এখন মোরোও তাদেরকে এই এলিয়েনের আসল সত্যি বলতে পারে না। যখন গার্ডরা মোরোকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল, তখন সে খেয়াল করল যে এলিয়েনটির জ্ঞান ফিরেছে এবং সে কোকুন থেকে বের হয়ে মোরোর পিছনে সেই দুই গার্ডকে নির্মমভাবে মেরে ফেলল। তবে মোরো জানত যে এই এলিয়েনরা শুধু ভয় অনুভব করতে পারে, তাই সে যদি একদম না নড়ে, তবে এলিয়েন তাকে কিছু করবে না। এদিকে পল নিজের কিছু হাইব্রিড নিয়ে শিপের মেইন ল্যাবে পৌঁছে গিয়েছে। সেখানে গিয়ে সে ল্যাবের সব ডাটা কপি করতে শুরু করে। সে শিপের ক্যামেরাতেও দেখে যে এক রুমে অনেকগুলো এলিয়েন এগ রাখা আছে, তাই সে তার এক মেম্বারকে দ্রুত সেগুলো দেখতে পাঠায়। এখন তারও বুঝে গেছে যে ইউতানি কোম্পানির এই শিপ কোনো এক ধরনের এলিয়েন লাইফ নিয়ে ফিরছিল, তাই এটা ক্র্যাশ করেছিল। কিন্তু এখন সে খুশি, কারণ ফ্রিতে তাদের সব এলিয়েনের ডাটা পেয়ে যাবে। অন্যদিকে ভাডি আর গৌরব এগোতে এগোতে দেখছিল কিভাবে সেই এলিয়েন পথে আসা প্রত্যেককে মেরে ফেলেছে। ভাডি মৃতদেহগুলো দেখে ভয় পেয়ে গেল। তার মনে হলো হয়তো তার ভাইয়েরও কিছু হয়ে গেছে। কিন্তু সৌভাগ্যক্রমে মাইকের তখন জ্ঞান ফিরে এসেছিল এবং ভাডি ও গৌরব তাকে খুঁজে পেল। তবে মাইক এখনও ভাডিকে চিনতে পারছিল না যে সে আসলে তার বোন কার্স, কারণ প্রোডজি কোম্পানির পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল যে তার বোন কার্স অসুস্থতায় মারা গেছে। ঠিক তখনই ভাডির কাছে পলের মেসেজ এলো যে এই শিপ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সে আর গৌরব এখন যেখানে আছে সেখান থেকে সরাসরি শিপের কার্গো এলাকায় গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিক। এখন ভাডি মাইককেও বলল তাদের সাথে যেতে, এবং মাইক রাজি হল। পথে যেতে যেতে গৌরব মাইককে জানিয়ে দিল যে ভাডি আসলে তার বোন কার্স। প্রোডজি কোম্পানি তাদের নতুন এক্সপেরিমেন্টে কার্সের মস্তিষ্ককে নতুন এক সিনথেটিক বডিতে বসিয়েছে, মানে এটাই তার বোন, যে আর মরতে পারবে না। শুরুতে মাইকের একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে ভাডি আসলে তার ছোট বোন কার্স, কিন্তু ভাডি যখন তাকে তাদের শৈশবের সব কথা বলতে শুরু করল, তখন মাইকের শেষমেশ পুরো সত্যি বিশ্বাস হয়ে গেল। সে খুশিও হলো যে যাকে সে মৃত ভেবে সবসময় দুঃখ পেত, সেই বোন শুধু জীবিতই নয়, বরং শরীর বদলানোর কারণে তার প্রাণঘাতী অসুখ থেকেও চিরদিনের জন্য মুক্তি পেয়েছে। তিনজন এখন একসাথে ফাইনালি সেই কার্গো এলাকায় পৌঁছালো। সেখানে তারা দেখল যে সেখানে অনেকগুলো বিশাল বিশাল এলিয়েন এগ রাখা আছে। তিনজন এগুলো গভীরভাবে দেখছিল। তখনই বাইরে থেকে সেই বড় জেনোমর্ফ দ্রুত কার্গো এলাকায় ঢুকে পড়ল। সে প্রথমেই মাইকের উপর আক্রমণ করে তাকে শিপের ধ্বংসাবশেষের নিচে ছুঁড়ে ফেলল। এখন ভাডি গৌরবকে বলল যে সে এখানে থেকেই এই এলিয়েন এগগুলোর দিকে নজর রাখুক। এটা বলে ভাডি নিজের ভাই মাইককে বাঁচাতে নিচে ঝাঁপিয়ে পড়ল। মানে এখন সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে যে এই শিপের ভেতর অনেক ধরনের ভয়ঙ্কর এলিয়েন লাইফ ফর্ম উপস্থিত আছে, যেগুলো দুটো কোম্পানি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবে। এবং এলিয়েন আর্ট সিরিজের দ্বিতীয় এপিসোড এখানেই এই ক্লিফহ্যাঙ্গারে শেষ হয়। এই সিরিজের বাকি 6 এপিসোড প্রতি সপ্তাহে আসবে, যেগুলো আমি সাপ্তাহিক চ্যানেলে দিয়ে যাব। তো আপনাদের এই সিরিজ এখন পর্যন্ত কেমন লাগছে মন্তব্যে জানাতে থাকুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই সিরিজের আসন্ন এপিসোডগুলোর জন্য ধন্যবাদ।